আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা একটা বিশেষ প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। সেই প্রতিষ্ঠান শুধু চট্টগ্রাম না, চট্টগ্রামের বাইরে দক্ষিণ পূর্বাঞ্চলের স্বাস্থ্য খাতের আশা ভরসার একটিমাত্র এবং একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান। আমরা আজ কথা বলবো চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে। আমরা দেখছি প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এই করোনা মহামারীর জন্য রোগীদের সেবা শুশ্রূষা দেওয়ার জন্য এবং সঠিকভাবে সেবাটুকু দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা প্রতিনিয়ত কী প্রস্তুতি নিয়ে কাজ করছে, কয়টি ওয়ার্ড তারা এই করোনা রোগীদের জন্য সাজাচ্ছে, আইসিইউ সংকটের কথা আমরা প্রতিনিয়ত শুনি। এই যে করোনা মহামারী আকর ধারণ করছে, তার জন্য প্রস্তুতি নিয়ে এই আইসিইউটাকে কীভাবে তারা সাজাচ্ছে তা নিয়েও আজ আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব তসলিম উদ্দিন। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছে। করোনা আবার মহামারী আকার ধারণ করছে আমাদের চট্টগ্রামে। তা নিয়ে আমরা আপনাদের পক্ষ থেকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি দেখছি। আসলে সেই প্রস্তুতি কিন্তু যথেষ্ট কিনা তা নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এবং এক কথায়, এখন চট্টগ্রামের করোনা পরিস্থিতি কি অবস্থা আছে জনাব তসলিম উদ্দিন? বর্তমানে এখন আমাদের চট্টগ্রামে আমরা যদি কোভিড রোগীর সংখ্যা চিন্তা করি, তাহলে হচ্ছে এটা প্রায় 40-40-40-এর মতো। এটা কিন্তু আমাদের 2020 সালে যে কোভিড পরিস্থিতি আমরা দেখেছি, সে তুলনায় কিন্তু এটা খুবই এটা আমরা বলবো সংখ্যাটা খুবই নগণ্য। কিন্তু এটা আমাদের কিন্তু প্যানিক হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে, এটা সচেতন করতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। আমরা যদি নিয়মিত মাস্ক পরি, বাইরে যখনই যাব অথবা যখন আমরা গণপরিবহন অথবা ক্রাউডেড এরিয়াতে যখন যাব, তখন যেন অবশ্যই মাস্ক পরি। মাস্কের কোনো বিকল্প নেই, কারণ এই ভাইরাসটা কিন্তু ছড়ায় কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে, রেসপিরেটরি স্নিজিং, কাপ, এই সমস্ত এগুলো বেশি ছড়ায়। আমরা যদি মাস্ক পরি তাহলে কিন্তু আমাদের কোভিডের যে ট্রান্সমিশন রেট, যেটাকে আমরা বলি কোভিডের ট্রান্সমিশন রেটটা কিন্তু অনেক কমে যাবে। এখন যদি এটা 5% থাকে, এটা কিন্তু 2%-এর নিচে চলে আসবে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমরা যদি ঘন ঘন যদি হাত পরিষ্কার করি এবং 20 সেকেন্ড ধরে যদি হাত পরিষ্কার করি, কারণ আমরা যদি 20 সেকেন্ড ধরে যদি যে হাতটা পরিষ্কার করি, যে ফোমটা তৈরি হয়, ওই ফোমে কিন্তু ভাইরাসটা সার্ভাইভ করতে পারে না। আরেকটা হচ্ছে আমাদেরকে যদি ফিজিক্যাল ডিস্টেন্স যদি আমরা মেনটেন করি, তাহলে ফিজিক্যাল ডিস্টেন্স 3 ফিট, সেখানেও কিন্তু এই ভাইরাসটা 3 ফিটের বেশি দূরে যেতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা। এখন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কি ব্যবস্থা নিয়েছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় আমরা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে 50 বেডের একটা ওয়ার্ড আমরা প্রস্তুত রেখেছি শুধু কোভিড পেশেন্টদের জন্য। তার মধ্যে হচ্ছে 10 বেডের হচ্ছে আইসিইউ, এবং আইসিইউ বেডের মধ্যে আমাদের 100% যে ফ্যাসিলিটিসগুলো থাকার কথা, অক্সিজেন সেবা থেকে শুরু করে, একটা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, তারপর হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর। যদি কোনো রোগীর যদি কোনো ভেন্টিলেটর লাগে, তাহলে কিন্তু এই ব্যবস্থা কিন্তু আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ডেডিকেটেড যে ওয়ার্ড কোভিডের, এর মধ্যে কিন্তু এটা আছে। আমাদের যে নর্মাল যে আইসিইউ যেগুলা এই রোগীদের জন্য 60 বেডের ওই আইসিইউ, এটা হচ্ছে এক্সট্রা আইসিইউ। করোনা পরিস্থিতি বা করোনা রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছেন, এইবারে করোনাটাকে আপনার কি হয়ে, মানে পূর্বের নিয়ে নাকি একটু চেঞ্জ হলো, পরিবর্তন হলো, একটু শক্তিশালী হলো, নাকি একটু দুর্বল অবস্থায় আছে? আগের যে ভ্যারাইটি ছিল, এখন হচ্ছে করোনা এক্সভিভি যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে বেশি মারাত্মক হলে কিন্তু মোড অফ ট্রান্সমিশনটা বেশি, কিন্তু মর্টালিটি রেটটা কম, অনেক কম। এখন যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড, 2020 সালে কিন্তু যখন করোনা শুরু হয়, তখন কিন্তু আমরা ভ্যাকসিন পাইনি। কিন্তু পরবর্তীতে আমরা সবাই ভ্যাকসিনেটেড, সবাই শেষ মুহূর্তে 3টা করে 4টা করে সবাই ডোজ পেয়েছি।
এখন সে কারণে আমাদের শরীরে ওই ভ্যাকসিনের অ্যান্টিজেনের যে অ্যান্টিবডিটা রয়েছে, এখন যদি কোনো কোভিড ভাইরাস যদি ঢুকে থাকে, তাহলে কিন্তু ওটার বিরুদ্ধে এটা ফাইট করতে পারে। পেশেন্ট বলেন বা পেশেন্টের বাড়ির সাধারণ জনগণকে এখন আরো কোনো ভ্যাকসিনের আওতায় আনতে হবে কিনা? এখন হচ্ছে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা, যারা এই মানে ৬০ বছরের ঊর্ধ্বে অথবা যারা কোনো কোভিড ভ্যাকসিন নেয় নাই অথবা যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে বলা হচ্ছে এখন কোভিড ভ্যাকসিন শুরু করার জন্য। আমাদের চট্টগ্রামে এখন সিভিল সার্জনের আওতায় প্রায় ৮০,০০০ কোভিড ভ্যাকসিন আছে। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ভ্যাকসিন আছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি তারা যেন ভ্যাকসিনটা নেয়। কি সাধারণ মানুষটাকে রোগীদের কথা বলছেন? সাধারণ মানুষ যারা, তাদেরকে আমরা এবং আমাদের যারা হেলথ ওয়ার্কার, ডাক্তার থেকে শুরু করে যারা স্বাস্থ্যের সাথে জড়িত, যারা ডাইরেক্ট রোগীদেরকে সেবা দিচ্ছে এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী পর্যন্ত সবাইকে কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন কোভিড ভ্যাকসিন এটা যেন সময়মতো নিয়ে থাকে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ।
কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। এবার আসি একটু প্রস্তুতি নিয়ে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি নিয়ে। পূর্ব থেকে আপনারা কি শিক্ষা নিয়েছেন? পূর্বের দুর্বলতাকে কাটিয়ে আপনারা একদম সঠিকভাবে আপনারা এখন প্রস্তুতি নিয়ে আছেন কিনা জনাব তসলিম উদ্দিন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। 2020 সালে যখন কোভিড শুরু হয়, তখন কিন্তু কোভিডের এই ট্রিটমেন্ট সম্পর্কে অথবা গাইডলাইন সম্পর্কে আমাদের কারো কোনো জানা ছিল না। এটা ধীরে, ধীরে আস্তে, আস্তে আমরা চায়নার সাথে যোগাযোগ করে WHO এর নির্দেশনায় আমরা কিন্তু এই রোগ সম্পর্কে জানতে পারি, এই রোগের মোকাবেলা করা, এই রোগের ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানতে পারি। এই রোগের ট্রিটমেন্ট কী হবে, এটা প্রিভেন্টিভ মেজার কী হবে, এটা কিন্তু WHO এর গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু সবাই জানতে পারি। তখন কিন্তু আমাদের ICU সেটআপটা কী হবে, এটার জন্য যে 100% অক্সিজেন লাগবে, তারপর হচ্ছে এটার জন্য তো কন্টিনিউয়াস একটা অক্সিজেন সাপ্লাই লাগবে, যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, ওই সময় কিন্তু জানা ছিল না। এটা কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে কিন্তু এটা আমরা জানতে পারি। এটা ওই সময় কিন্তু সেটআপটা ওরকম ছিল না। এখন কিন্তু যেহেতু এটা অলরেডি একবার হয়ে গেছে 2020 সালে এবং 22 সাল পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। এখন এটার গাইডলাইন কি এটা আমরা সবাই জানি এবং ওই সেটআপটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ধরে রেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এটার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার আছে প্রায় 20,000 লিটারের। তারপর হচ্ছে আপনার আছে এখানে আমাদের যে হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটার মাধ্যমে আমি একটা রোগীকে 1 লিটার পরিবর্তে 35 লিটার পার মিনিট আমি রোগীকে দিতে পারি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন কনসেন্ট্রেটর যেটা, সেটা কিন্তু সে নিজে কিন্তু অক্সিজেন জেনারেট করে। সে প্রতি মিনিটে 15 লিটার অক্সিজেন সে দিতে পারে। এগুলো হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। এখন করোনা রোগী কাদেরকে আমরা হাসপাতালে নিয়ে আসবো? এখানে 4টা ভ্যারাইটি আছে। একটা হচ্ছে মাইল্ড টাইপ, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে সিভিয়ার, একটা হচ্ছে ক্রিটিক্যাল। যেটা মাইল্ড টাইপ এটা জাস্ট ফ্লু লাইক সিনড্রোম, সর্দি, কাশি, তারপর হচ্ছে জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা এই রোগীগুলোকে বলবো, যেগুলোকে প্রাথমিক স্টেজ বলা হয়। প্রাথমিক স্টেজ বলা হয়, এরা যেন বাসায় ট্রিটমেন্ট নেয়, ডাক্তারের নির্দেশনা অনুযায়ী হোম আইসোলেশনে থাকবে। মডারেট হচ্ছে কোনটা? এই সিমটমগুলোর সাথে জ্বর, সর্দি, কাশির সাথে তার সাথে নিউমোনিয়া সিমটম থাকতে পারে। যদি নিউমোনিয়া সিমটম থাকে, তার স্যাচুরেশন যদি 93 নিচে ফল করে, তখন এবং শ্বাসকষ্ট যদি থাকে, তখন আমরা তাদেরকে বলি অবশ্যই যেন হাসপাতালে ভর্তি হয়। কারণ যেহেতু তার অক্সিজেন সমস্যা হচ্ছে, অক্সিজেন নিতে পারতেছে না, তখন এই রোগীগুলোকে আমরা নর্মাল ওয়ার্ডে ভর্তি রেখে, কোভিড ওয়ার্ডের নর্মাল ওয়ার্ডে ভর্তি রেখে তখন আমরা এদেরকে অক্সিজেন সাপোর্ট দিয়ে ট্রিটমেন্ট করব। আর ক্রিটিক্যাল কোনগুলা? যাদের শ্বাসকষ্ট হবে, তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি ফেলিয়ার হওয়ার সম্ভাবনা আছে, তারপর হচ্ছে স্যাচুরেশন অনেক কমে যাবে, তখন সেক্ষেত্রে আমরা এই রোগীগুলোকে, যাদের আইসিইউ সাপোর্ট লাগবে, তখন এদেরকে আমরা আইসিইউতে নিয়ে আসবো। এই করোনার যেহেতু এটা একটা নতুন ভেরিয়েন্ট বলা হচ্ছে এবং অনেক একটু শক্তিশালীও বলা হচ্ছে, সেই জায়গায় নার্স এবং প্রশিক্ষিত ডাক্তারকে নিয়ে কীভাবে আপনারা বা মহড়া বা প্রস্তুতিমূলক কার্যক্রম আপনারা পরিচালনা করছেন? এটা ভেরিয়েন্টটা ডিফারেন্ট হলো, কিন্তু সিমটমগুলো প্রায় সেম। যেহেতু আমাদের এখানে যারা নার্সের স্টাফ এখন বর্তমানে আছে, তারা কিন্তু 2020 সালে 21 সালে ওই স্টাফগুলো প্রায় আছে। যারা কোভিড ওয়ার্ডে, কোভিড আইসিইউতে ডিউটি করেছে, তারা কিন্তু এখনও আমাদের হাসপাতালে আছে। তারা কিন্তু জানে কীভাবে হাই ফ্লো নেজাল ক্যানুলা সেট করতে হয়, কীভাবে অক্সিজেন কনসেন্ট্রেটর সেট করতে হয়, কীভাবে পালস অক্সিমিটার সেট করতে হয়, এগুলা, তারপর কীভাবে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে এদের জ্বরটা দেখতে হয়। এই জিনিসগুলো কিন্তু তারা সবাই ট্রেন্ড, এবং আমাদের ডাক্তারগুলো যেহেতু এটা একটা WHO এর গাইডলাইন আগের থেকে আছে, এবং ওই একই গাইডলাইন দিয়ে কিন্তু আমরা একই ট্রিটমেন্ট এখনো কন্টিনিউ করতেছি। এটা কিন্তু একটা সেট পলিসি দেওয়া আছে। জরুরি বিভাগে আপনার সক্ষমতা কেমন বাড়ালেন?
যদি হঠাৎ করে করোনা মহামারী আকার ধারণ করে, করোনা রোগীর সংখ্যা বেড়ে যায়, যদি জরুরি বিভাগে যদি রোগীদের চাপ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটুকু কেমন? আপনারা কি আসলে এই সময়ে এসে আপনারা সেই প্রস্তুতি নিয়ে কাজ করছেন কিনা? বা আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আছেন কিনা জনাব তসলিমউদ্দিন? ধন্যবাদ আপনাকে। আমাদের যদি কোভিডের চাপ এখন যদি বর্তমান রেটে চেয়ে যদি একটা বৃদ্ধি পায়, আমরা গণপূর্তের মাধ্যমে অলরেডি একটা একটা হচ্ছে ফ্লু কর্নার, তারপর হচ্ছে আপনার ওখানে স্যাম্পল কালেকশন, তারপর হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য অলরেডি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল ওদের শনিবার তাদের টেন্ডার হবে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যারা পাবে, ওই যে আমি যেগুলো বলেছি ফ্লু কর্নার ডাক্তারদের বসার জন্য নির্দিষ্ট একটা জায়গা, যদি করোনা চাপ বাড়ে ফ্লু কর্নার থাকবে ওখানে। তারপর আপনার এই স্যাম্পল কালেকশন, তারপর হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য ডেডিকেটেড একটা আমাদের ইমার্জেন্সির পিছনে একটা জায়গাকে আমরা ইয়ারমার্ক করে রেখেছি। ওখানে কিন্তু ওটা এক কথায় আপনাকে জরুরি বিভাগটা কি সাজিয়েছেন কিনা? সাজিয়েছি। মানে সক্ষমতা বৃদ্ধি করার জন্য তো আপনারা কাজ করছেন কিনা এটা নিয়ে? ওদের বৃদ্ধির জন্য আমরা এই প্রস্তুতিগুলো নিয়ে রেখেছি। প্রাথমিকভাবে আপনার জরুরি বিভাগ থেকে সার্ভিসটুকু নেওয়া সার্ভিসগুলো নেওয়ার জন্য যেন এই রোগীগুলা আমার জরুরি ইমার্জেন্সিতে যে রোগীগুলা আছে নরমালি, কারণ আমার এটা হচ্ছে ৩,৫০০ ২২০০ বেডের হসপিটাল, কিন্তু আমার এখানে ৩,৫০০ বেডের রুগী দেখা যায়। হ্যাঁ, রুগী ভর্তি হয়। ৩,৫০০ রোগী থাকে, সাথে কিন্তু অ্যাটেন্ডেন্সও থাকে প্রায় ৩ গুণ, প্রায় ১০,০০০ রোগী থাকে। এখন যদি কোভিড, যদি কারো যদি জ্বর থাকে, জ্বরের সাথে যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে ওই রোগীগুলা ইমার্জেন্সির মাধ্যমে না আসে, তারা যেন আলাদা একটা জায়গাতে যাই, ওখানে রিপোর্ট করি। ফ্লু কর্নার নামে, ফিভার কর্নার, আমরা একটা আইসোলেটেড একটা জায়গা অলরেডি প্রস্তুত করেছি। এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এটা উদ্বোধন করে দিব। ওখানে তার এই এই জ্বরটা দেখা হবে, তার ইমিডিয়েটলি তার র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করা হবে। যদি তার পজিটিভ পাওয়া যায়, তাকে আমরা ভর্তি দিব। আর যদি এই পজিটিভ পাওয়া যায়, সে বাসায় গিয়ে ট্রিটমেন্ট নিতে থাকি। এটা সংক্রমণটা দেখা যাচ্ছে কিন্তু বয়স্কদের এবং শিশুদের। সে কারণে আলাদা কোনো আপনাদের ইউনিট করার কোনো পরিকল্পনা আছে কিনা? আলাদা, আলাদা শিশুদের জন্য বা শিশু বা মহিলাদের জন্য আলাদা বা বয়স্কদের জন্য আলাদা কোনো ইউনিট করার কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে। আমরা বয়স্ক রোগী যারা এবং বাচ্চাদের জন্য কোভিড ওয়ার্ড কিন্তু আমরা আলাদা কোনো করি, ওখানে আলাদা স্পেস আছে। ওখানে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, আপনারা যদি যান দেখে থাকবেন। মেইন যে ব্লকটা আছে ওখানে হচ্ছে কি মেল মেল থাকবে, আর ছোট একটা ব্লক আছে ওখানে আমরা বাচ্চাদেরকে রাখতে পারবো। আরেকটা ব্লক আছে ওখানে আমরা ফিমেল রোগীদেরকে রাখতে পারবো। কমন যে স্পেসটা আইসিইউ, ওখানে বয়স্ক রোগী থেকে শুরু করে কারো যদি আইসিইউ সাপোর্ট লাগে, তারা ডেডিকেটেড, তারা কিন্তু ওখানে সাপোর্ট নিতে পারবে। আপনি যে একটা প্রস্তুতিমূলক কথা বলেছেন বা একটা প্রিভেনশন জাতীয় একটা কথা বলেছেন যে মাস্ক বাধ্যতামূলক, একটু দূরত্ব ৩ ফিট একটা দূরত্ব। আসলে এটা কি মেইনটেইন করতে পারছেন আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে? রোগী ভর্তির চেয়েও তার দ্বিগুণ ৩ গুণ কিন্তু অ্যাটেন্ডেন্স থাকে। সেই জায়গায় এটা তো খুব চ্যালেঞ্জিং। তাদেরকে মাস্কের আওতায় নিয়ে আসা, তাদেরকে ৩ ফিট দূরত্বে রাখা, এটা তো সম্ভব না। এটা যদি বেড়ে যায়, যদি ওরকম যদি এই ২০২০ সালের মতো প্যান্ডেমিক বা এপিডেমিক আকার যদি ধারণ করে, অথবা WHO যদি একটা ডিক্লার দেয়, অথবা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা যদি থাকে, তখন আমাদেরকে অ্যাটেন্ডেন্স রেস্ট্রিকশন করে ফেলতে হবে। অ্যাটেন্ডেন্স রেস্ট্রিকশন করতে হবে। এটা স্বাস্থ্য সুরক্ষা আইন একটা আছে, তখন কিন্তু আমাকে এটা এপ্লাই করতে হবে। তখন আমরা এই জিনিসটাকে কঠোর স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। কোনো অ্যাটেন্ডেন্স রাখবো, কিন্তু সীমিত আকারে এটা আমাকে রাখতে হবে। এখন মনে করেন একজন রোগীর সাথে ৩ জন অ্যাটেন্ডেন্স থাকে অথবা ৪ জন অ্যাটেন্ডেন্স থাকে, তখন আমাকে অ্যাটেন্ডেন্সের সংখ্যা কমায় আনতে হবে, লোকজনের ডেনসিটি কমায় আনতে হবে হাসপাতাল। একটি চট্টগ্রামকে কেন্দ্র করে আপনার বক্তব্যটা কি করতে পারে? আসলে এই যে মানুষ কি ভয়ের মধ্যে থাকবে? নাকি আসলে একটু সচেতন হলে পরে এটাকে মোকাবেলা করা যাবে? একটু যদি জনাব তসলিমউদ্দিন, আপনি হাসপাতালের পরিচালক, আপনার মুখ থেকে আসলে মানুষ আশ্বস্ত হবে। আমি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে বলতে পারি, কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি আমরা বাইরে যখনই যাই, তখন যদি আমরা মাস্কটা যদি পরি, তাহলে কিন্তু আমি ১ম এ বলেছি, এটার ইনফেকশাস রেটটা কিন্তু অনেক সংক্রমণের হার কিন্তু অনেক কমে যাবে। এটা কিন্তু মেইন রুট অফ ট্রান্সমিশন হচ্ছে এই ভাইরাসের, কোভিড ভাইরাসের। এটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে, হাসি-কাশির মাধ্যমে। এই জিনিসটা এটা হচ্ছে আমার ১ নম্বর মাস্ক এটাই পড়তে হবে। এটার কোনো বিকল্প নাই। ফিজিক্যাল ডিসট্যান্স মেইনটেইন করতে হবে ৩ ফিট। আর হচ্ছে এটা হাত ধোয়ার আমাদের সবার অভ্যাস আছে। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তারপর ঘন, ঘন হাত পরিষ্কার করি। এই জিনিসগুলো করলে কিন্তু ভাইরাসটা অনেক সময় হিল হয়ে যায়। প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে কিন্তু সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে। তারপরও কিন্তু আমরা দেখেছি কিন্তু উপজেলা হাসপাতালগুলো মোটামুটি শক্তিশালী অবস্থা আছে। তারপরও কিন্তু সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক। পার্শ্ব
বেডে যে ডাক্তার নার্স ছিল সেইগুলো দিয়ে আপনারা কাজ করছেন। সবচেয়ে তো অনেক বড় চ্যালেঞ্জ তো আপনারাই মোকাবেলা করে যাচ্ছেন জনাব তসলিম উদ্দিন। ধন্যবাদ আপনাকে। আমি ১ম এ বলি ১৯৫৭ সালে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ৫০০ বেড দিয়ে। পরে এটাকে করা হয় ২২০০ বেড। জনবল কিন্তু সে ৫০০ বেডের ৫০০ বেডের আছে। আমাদের কিন্তু এই প্র্যাকটিক্যালি রোগী থাকে প্রায় ৩.৫ থেকে ৪,০০০। এর সাথে থাকে আরো অ্যাটেন্ডেন্স যদি আমরা যোগ করি ৩ গুণ প্রায় ১০ থেকে ১০,৫০। এখন রোগীগুলো সব চট্টগ্রাম এখানে কক্সবাজার মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও, কক্সবাজার সদর হাসপাতাল থাকা সত্ত্বেও, তারপর হচ্ছে আপনার চট্টগ্রামের মতো একটা জেনারেল হাসপাতালও আছে, সিভিল সার্জন কার্যালয় আছে। থাকা সত্ত্বেও রোগী আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেন চলে আসে? একটু সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে কি, যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনার প্রায় ৪৮টা ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্কিলড যে আমার যে ম্যান পাওয়ার বলি, ডাক্তার থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে যে স্কিল ম্যান পাওয়ার যেগুলো আছে, যেমন আমার গাইনি ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, ডেলি আমাদের ৩৩ নম্বর ওয়ার্ডে আপনার ৩০ থেকে ৪০টা এমনকি ৫০টা পর্যন্ত সিজার হয়। তারপর হচ্ছে নর্মাল ডেলিভারি, এটা প্রায় হিসাব ছাড়া আপনার এখানে যে প্রতিদিন। এখন এই ফেসিলিটিস যেহেতু আমার হাসপাতালে সব ফেসিলিটিস বিদ্যমান, অন্য কোনো হাসপাতালে ফেসিলিটিস আছে কিন্তু হয়তো জনবলের অভাব হইতে পারে, হয়তো ওই সমস্ত সাপোর্ট হয়তো ওই সমস্ত হাসপাতালে নাই। এখন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম একটা সুন্দর পরিকল্পনা করেছেন, প্রত্যেকটা ইউনিয়ন লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর উপজেলা লেভেলে যেন ডাক্তার থাকে, ওখানে যেন রোগীরা যেন টার্সিয়ারি লেভেল হাসপাতাল যেন চাপ না পায়। এই যে আমাদের চট্টগ্রামে পটিয়াতে একটা হাসপাতাল করার পরিকল্পনা করেছে, তারপর হচ্ছে একটা হাটাজারিতে হাসপাতাল করার পরিকল্পনা করেছে। এটা শুধু হাসপাতাল করলে হবে না, আমার যেটা মানে সাজেশন থাকবে, এখানে ফুললি ইকুইপমেন্ট থাকতে হবে এবং যেটা ম্যান পাওয়ার, যেটা এই ম্যান পাওয়ারগুলো যেন অবশ্যই স্কিল ম্যান পাওয়ার থাকে, ডাক্তার থেকে শুরু করে কনসালটেন্ট থেকে শুরু করে যেন একদম নার্স থেকে শুরু সব যেন অ্যাভেলেবেল থাকে। তাহলে কিন্তু রুগীরা এদিকে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে না আসে, ওখানে কিন্তু তারা সেবা নিতে পারবে। আমরা যদি এই পদক্ষেপগুলো নিই তাহলে কিন্তু চিটাং মেডিকেল কলেজের চাপ অনেক কমে যাবে। এই ৪৮টা ওয়ার্ডে আপনি যেহেতু প্রধান পরিচালক, প্রধানতম ব্যক্তি, আপনি কি এই ৪৮টা ওয়ার্ডে আপনি প্রতিদিন যান কিনা, ভিজিট করেন কিনা, রোগীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ আপনারা নেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি প্রত্যেকদিন অফিসে ৮টার দিকে হাসপাতালে যখন আমি ঢুকি, মানে আমার মেন অফিসে যাওয়ার আগে প্রথমে আমি প্রত্যেকদিন এক একটা ফ্লোর ধরে ধরে রাউন্ড দিতে থাকি। যেমন আজকে মেডিসিন ওয়ার্ড রাউন্ড দিয়েছে, 3rd ফ্লোর যেটা। এভাবে আমি প্রত্যেকদিন রুটিনে যে আমি কোন দিন কোন ফ্লোরে যাব, কোন ওয়ার্ডে যাব, এটা কিন্তু কেউ জানে না। তখন আমি ডাক্তারদের সাথে কথা বলি এবং আমার নার্স যারা আছে তাদের সাথে কথা বলি, এমনকি রোগীদের সাথে কথা বলি, তারা ওষুধ ঠিকমতো পাচ্ছে কিনা, নাস্তা ঠিকমতো পাচ্ছে কিনা, মানে সবগুলো যে ফেসিলিটিস আমার হাসপাতাল থেকে পাওয়ার কথা এগুলো পাচ্ছে কিনা, এগুলো আমি ওদের কাছ থেকে জিজ্ঞাসা করি। এবং যদি কারো কোনো যদি ভেন্টিলেশনের অভাব থাকে অথবা ফ্যানের অভাব থাকে, রোগীরা কিন্তু আমাকে ডাইরেক্ট বলে, স্যার এখানে ফ্যান নাই, আমরা এই পানির সমস্যা, মাঝে মাঝে পানি পায় না। তখন আমি ইনস্ট্যান্টলি ওখানে দাঁড়াই, আমি কিন্তু পিডব্লিউডি যারা দায়িত্বে আছে তাদেরকে ফোন করি, এই ওয়ার্ডে পানি নেই, পানির ব্যবস্থা করুন জরুরি ভিত্তিতে। তখন এই কাজগুলো আমি এভাবে যখন আমি রাউন্ডে যাই এই সমস্যাগুলো আমি শুনতে পাই। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক।
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে নকশরে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে নকশরে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন দীর্ঘদিন ধরে শুনে আসছি যে অপারেশন থিয়েটার, ওটি সংকট, অপারেশন থিয়েটারের সংকট আমরা দেখতে চাই, যার কারণে যে একটা লম্বা লম্বা সিরিয়াল পেতে হয় অপারেশনের জন্য। আবার অপারেশন নিয়েও আমরা নানান অভিযোগ শুনতে পাই রুগীদের কাছ থেকে। প্রচুর পরিমাণ ওষুধ তাদেরকে দেওয়া লাগে অনেক। তারপরে দেখা যাচ্ছে অতিরিক্ত অর্থ দেওয়া লাগে যে অপারেশন হওয়ার জন্য। সেখানে ঘুষ লেনদেনের কথাও চলে আসে। আবার দেখা যাচ্ছে সেগুলোর সাথে তারা অভিযোগ করে নার্সরা যুক্ত আছে, আপনাদের 3rd ক্লাস 4th ক্লাস ক্যাটাগরি আপনাদের জনবলগুলোও যুক্ত আছে। এইসব অভিযোগ যখন পান আপনি কি করেন? আসলে এই অভিযোগ যাতে আর অভিযোগ করতে না পারে, অভিযোগের দরজাটা বন্ধ রাখার জন্য আপনি হাসপাতালের পরিচালক হিসেবে আপনি কি করছেন? কিছু কিছু দুর্নীতিবাজ লোক আছে, যখন এগুলো আমার কাছে রিপোর্ট আকারে রোগীদের মাধ্যমে আসে, তখন আমরা সাথে সাথে এটাকে তদন্ত করি এবং তদন্তের মাধ্যমে সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা পানিশমেন্ট হিসাবে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করে দিই, অথবা তার যেটা হচ্ছে ইনক্রিমেন্ট, যেটা হেল্ড আপ, ওটাকে করা হয়। আর যদি সে আউটসোর্সিং হয় অথবা আউটসোর্সিং হয়ে থাকে তাহলে আমরা
তাকে চাকরি থেকে এই চাকরিচ্যুত করে দিই তার। আর যারা পার্মানেন্ট স্টাফ যারা হাসপাতালের, তারা যদি এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে, অভিযোগ যদি প্রমাণিত হয়, আমরা একটা কমিটি করে দিই প্রফেসরদের নেতৃত্বে। তখন যদি দোষী হলে তখন তাকে আমরা তার ইনক্রিমেন্ট হেল্ড আপ থেকে শুরু করে তাকে সাময়িক বরখাস্ত পর্যন্ত করে থাকি। এনজিওগ্রামের জন্য কি কোনো আলাদা খরচ বা রিং লাগানোর জন্য আলাদা খরচ বা এই খরচটা আপনি কিভাবে নির্দিষ্ট করেন? এনজিওগ্রামের জন্য যেটা করা হয়, এনজিওগ্রাম তো আমরা সরকারি একটা ফি আছে এনজিওগ্রাম করার জন্য, ওটা নেওয়া হয়। যখন ওর রিং লাগানো হবে অথবা ওর যখন লাগবে, তখন এটা যেহেতু এটা আমাদের সরকারিভাবে সাপ্লাই নাই, এটা তো রোগীকে নিজেকে কিনতে হয়। তখন এটা আমাদের যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে ডাক্তার আছে, তারা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে রোগীদেরকে কমিউনিকেট করে দেয়। এক্ষেত্রে এনজিওগ্রাম সেন্টারও কিন্তু সংকট দেখা যাচ্ছে। যেহেতু একটা সচল আছে মোটামুটি, ওই জায়গাতে এখন প্রচুর পরিমাণে আপনার রোগী। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি যখনই মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের সাথে যোগাযোগ হয় স্বাস্থ্য মন্ত্রণালয়তে, ম্যাডামকে প্রথমে আমি বলেছি, ম্যাডাম আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২টা এনজিওগ্রাম মেশিনের মধ্যে একটা নষ্ট, একটা সচল। আর এমআরআই মেশিন প্রায় অনেকদিন যাবত নষ্ট, বন্ধ। প্রায় ৩ বছর ৪ বছর ধরে বন্ধ কিন্তু। হ্যাঁ। ম্যাডাম এটা শোনার সাথে, সাথে ইনস্ট্যান্টলি কিন্তু যারা এগুলোর সাথে জড়িত নিমিও, তার ওই নিমির ডাইরেক্টর যে উনাকে ফোন করেছেন। ফোন করার সাথে, সাথে উনি এসে ম্যাডামকে যে এস্টিমেট দিয়েছেন, ম্যাডামের সাথে, সাথে ওটা দেওয়ার প্রেক্ষিতে ৩.৫ কোটি টাকা দিয়ে কিন্তু আমাদের এই এমআরআই মেশিনটা ঠিক করা হয়েছে। এবং এটা যে সিএমসি করার জন্য যে টাকাটা লাগবে, ওটা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন এমআরআই মেশিন কিন্তু আমাদের প্রায় ৩.৫ বছর পর কিন্তু এটা সচল। আরেকটা হচ্ছে যেটা এনজিওগ্রাম মেশিন, আমাদের মানিকগঞ্জে ২টা এনজিওগ্রাম মেশিন আছে। অলরেডি ম্যাডাম অর্ডার দিয়ে দিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম। এটা কিন্তু আমাদের জন্য গুড নিউজ, একটা সুখবর। এটা এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রামে ইনস্টল হবে। এটা অলরেডি ২টার মধ্যে একটা চলে আসবে আমাদের এখানে। এটা অলরেডি স্বাস্থ্য মানে পুরোপুরি ২টা এনজিওগ্রাম আমাদের সচল থাকবে চট্টগ্রাম মেডিকেল কলেজ। চট্টগ্রাম মেডিকেল কলেজে স্বাস্থ্য অধিদপ্তর অলরেডি একটা কমিটি গঠন করে দিয়েছে, নিমেই অলরেডি টিম গঠন করে দিয়েছে। আমাদের একজন অফিসার ওখানে মিটিং অ্যাটেন্ড করছে। এটা হয়তো এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ চলে আসবে এনজিওগ্রাম মেশিন। তখন আমাদের ২টা এনজিওগ্রাম মেশিন সচল থাকবে এবং আমরা আরও অনেক রোগীদেরকে একদিনে এনজিওগ্রাম করতে পারব। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কথা বলি। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নামক কোনো সিন্ডিকেট না থাকার জন্য এই যে বাইরের অ্যাম্বুলেন্স যাতে অনায়াসে ঢুকতে পারবে, যে রুগী যেখান থেকে হোক, যে গাড়িটা হোক, যার যে পছন্দনীয় অ্যাম্বুলেন্সটাকে নিয়ে সে সার্ভিসটুকু নিতে পারে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিচালক কি করছে এখন? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন গতকাল আমরা মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওনার নেতৃত্বে একটা আমরা মিটিং করেছি। এখানে অনেকদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছি যারা অ্যাম্বুলেন্স চালক মালিক সমিতি, তারা বাইরে থেকে যে অ্যাম্বুলেন্সগুলা এখানে ভিতরে আসে রোগী নিয়ে, তাদেরকে মানে রোগীরা নামানোর পরে চলে যেতে হয়। ওদেরকে চলে যেতে, তারা কোনো রোগী ক্যারি করতে পারে না। আরেকটা হচ্ছে তারা কোনো ডেড বডিও ক্যারি করতে পারে না। এবং এখানে যে আঞ্জুমান মফিদুল ইসলাম আছে, তাদেরকে কিন্তু তারা এখানে হাসপাতালের ভিতর থাকতে দেয় না। এই অভিযোগগুলো আমি বিভিন্ন গণমাধ্যম থেকে পেয়েছি এবং আমি বিভিন্ন রোগীদের মাধ্যমে পেয়েছি। এটা আমাদের লাস্ট মিটিং এরকম একটা কনফারেন্স হয় ২০১৮ সালে। তখন ওই মিটিংয়ে ছিলেন তৎকালীন মেয়র, তারপর হচ্ছে ডাইরেক্টর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় কমিশনার প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ কমিশনার প্রতিনিধি, বিআরটিএ প্রতিনিধি, তারপর হচ্ছে চালক মালিক সমিতির প্রতিনিধি অ্যাম্বুলেন্সের, তারপর ছিল আপনার স্টুডেন্ট প্রতিনিধি। ওই সময় যে প্রতিনিধিগুলো ছিল, আমরা ঠিক একইভাবে একই ফর্মে এরকম একটা মিটিং করেছি গতকাল। এবং নগর ভবনে না, আমার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কনফারেন্স রুমে একটা মিটিং করেছি। এবং ওখানে যে সিদ্ধান্ত হয়, তারা কোনো বাইরের অ্যাম্বুলেন্সকে বাধা দিতে পারবে না। অ্যাম্বুলেন্স বাইরে থেকে আসবে, রোগীরা যে কোনো অ্যাম্বুলেন্স মরদেহ বহন করতে পারবে। রোগীরা যে যার ইচ্ছা মতো যে কোনো অ্যাম্বুলেন্সে ডেড বডি লাশ নিয়ে যেতে পারবে, অথবা যে কোনো রোগী যখন সুস্থ হয়ে বাসায় যেতে চায় তাদের অ্যাম্বুলেন্সগুলো নিতে পারবে। এখানে যে রেটটা ঠিক করা হয়, এর ২০১৮ সালে যে রেটটা ছিল তার 10% বৃদ্ধি করে আমরা নতুন একটা ফরম্যাট করেছি। এই ফরম্যাট ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব সহজে। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যৌথ উদ্যোগে এই কাজটা করলেন,
এখন একটা শক্তিশালী এবং আমরা সকলে আশাবাদী যে এই সিদ্ধান্তটা খুব শক্তিশালী সিদ্ধান্ত হলো। এই সিন্ডিকেটটা আর থাকবে না। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমরা যে পদক্ষেপ নিয়েছি বিআরটি এর মাধ্যমে কিন্তু তাদের কোনো কাগজ ফিটনেস ঠিকমতো আছে কিনা, তাদের অ্যাম্বুলেন্স ঠিকমতো ফিট করে কিনা, তারা যদি এ ফিটনেস এগুলো যদি তারা যদি না মানে, তাহলে কিন্তু আমাদের যে কমিটি আছে, একটা কমিটি করা হয়েছে। কমিটি এটা তদারকি করবে। তখন কিন্তু এদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করব। হ্যাঁ, সেই জায়গায় আর অতিরিক্ত ভাড়া চাইলে তারা নিতে পারবে না। অতিরিক্ত ভাড়া ওরা নিতে পারবে। এগুলো দেখভাল করার জন্য কি আপনাদের একটা টিম সঠিক। এটা মনে করেন আমার কোনো একটা ওয়ার্ডে একটা রোগী ডেড বডি একটা রোগী যাবে অথবা রোগী সুস্থ হয়ে বাড়ি যাবে অথবা একটা লাশ যাবে। তখন আমরা এটা ওয়ার্ড মাস্টারের মাধ্যমে এটাকে মনিটর করব। ওই রোগীর অ্যাটেন্ডেন্স অথবা ওই রোগীর লোকজন আমার ওয়ার্ড মাস্টার অফিসে যোগাযোগ করবে। ওয়ার্ড মাস্টার অফিস আমার ওই যে অ্যাম্বুলেন্স চালক মালিক সমিতির যাদের মোবাইল নাম্বার দিবে অথবা কন্ট্যাক্ট নাম্বার দিবে, ওদের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো এভাবে মনিটর করা হবে। তারা কিন্তু এক্সট্রা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। যে ভাড়া ফিক্স করে দেওয়া যায় ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর সংখ্যা কত? এখন আমার বর্তমানে হচ্ছে আপনার এই টোটাল হচ্ছে মানে অ্যাডাল্টদের জন্য ৬০ বেড আর পিআইসিইউ যেটাকে বলি ১০ বেড অলরেডি আছে, আরও ১০ বেডের কাজ চলতেছে। এটা এই মাসে শেষ হয়ে যাবে। টোটাল ৮০-৯০ বেডের আইসিইউ আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ। ৫ আগস্টের আগে সরকার আর এখনে কতটুকু পার্থক্য হলো সেই জায়গায়? মানে বৃদ্ধি পেয়েছে কিনা? হ্যাঁ, এইটার সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এর আগে যদি দেখি এখানে তো আমরা কাজ করতে অনেক বেশি স্মুথলি কাজ করতে পারছি। যখনই ম্যাডামকে বলি, ম্যাডাম যে সমস্যা নিয়ে আমি ম্যাডামের কাছে যাই স্বাস্থ্য উপদেষ্টা না ৫ আগস্টের আগে আইসিইউর সংখ্যা কত ছিল? আইসিইউর মানে সিটের সংখ্যা কত ছিল? তখন ছিল আপনার ৬০ বেড। ৬০ বেড, এখন হচ্ছে এটা ৯০ বেড। ৯০ বেড আর ৩০ টা নতুন করে বেড। আইসিইউ বেড যদি ধরি তাহলে আরো ১০০ টোটাল ১০০ বেড হয়ে যাবে। আইসিইউ সংকটের কথা তো আপনার যেহেতু আবার নতুন করে ৩০ টা বেড যুক্ত হলো। আর নতুন করে আরো বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? নিয়ম হচ্ছে কি আমার যে পরিমাণ রোগী থাকবে আমার হাসপাতালে তার 10% কিন্তু আইসিইউ থাকার কথা। যদি আমার ৩,০০০ রোগী হয় তার যদি 10% হয় তাহলে ৩৫০ বেডের আমার আইসিইউ থাকার কথা। সেখানে আমার আইসিইউ হচ্ছে টোটাল যদি আমি কোভিড আইসিইউ সহ ধরি তাহলে ১০০ বেডের আইসিইউ হবে। ১০০ বেডের ১০ টা শহর আমরা যদি আরেকটা বিল্ডিং করতে পারি নতুন বিল্ডিং সিএমসিএস2 যেটা আমরা প্রস্তাবনা দিয়েছি, ওখানে কিন্তু প্রায় আপনার ৪০-৫০ বেডের আইসিইউ কিন্তু ব্যবস্থা আছে। ওটাও যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকাংশে অনেক বৃদ্ধি পাবে। এই আরসিসির স্টাফরা বলেন বা বিভিন্ন ওয়ার্ড বয়রা কিন্তু অসৎ আচরণ করে রুগীদের সাথে, রুগীদের স্বজনদের সাথে এবং অর্থ লেনদেনের জন্য বা অর্থের অনেক চাপাচাপি করে অনেক কিছু নিয়ে। সেই জায়গায় একদম পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসার জন্য এখন আপনি কি করে যাচ্ছেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে এরকম আমি ১ম এ বলেছি যখন এরকম কোনো অভিযোগ আমার কাছে আসে, বিভিন্ন রোগীর অ্যাটেন্ডেন্সটা রোগীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পেয়ে থাকি। তখন স্পেসিফিক যখন মানে আমার কাছে কমপ্লেইনটা আসে, তখন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে, তদন্ত করে এই যে আমরা যখনই তার দুর্নীতিটা প্রকাশ পায় এবং সাথে আমরা ভিডিও ফুটেজটা নিই, তখন কিন্তু তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। এখন এটা কিন্তু চলমান আছে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান থাকবে এবং এর মধ্যে আমি অনেকগুলো আউটসোর্সিং যারা এই ধরনের কাজ করছে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছি এবং ওর পরিবর্তে যারা ভালো তাদেরকে আমরা নিয়োগ দিয়েছি এবং সে যে ভালো তার পিছনে কিন্তু লোক এই তাকে মানে মনিটর করার জন্য আমরা কিন্তু লোক লাগে। আপনাদের এখন আউটসোর্সিং সহ সরকারিভাবে ওয়ার্ড বয় সংখ্যা কত? আউটসোর্সিং আছে আমার ১৯৩ জন। এদের মধ্যে হচ্ছে আমার ল্যাব টেকনিশিয়ান আছে ১৯৩ এর মধ্যে ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, তারপর হচ্ছে বিভিন্ন তারপর হচ্ছে যেগুলো হচ্ছে ইউজার ফি যেখানে আমরা টিকেট কাউন্টারের লোক ওখানে ম্যাক্সিমাম। তারপরে আরও কিছু আছে ওয়ার্ড বয় হচ্ছে প্রায় আপনার ৬০ থেকে ৭০ জন এরকম। যারা আছে তাদেরকে আরো প্রশিক্ষিত করে গড়ে তুলছেন কিনা? তাদেরকে বিভিন্ন প্রণোদনার আওতায় নিয়ে আসছে কিনা? তাদেরকে আরো মানবিক হওয়ার জন্য অনুপ্রেরণা আপনারা দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। এরকম মানে তাদেরকে মোটিভেশন করার জন্য আমি প্রতি মাসে কিন্তু এই যে ওয়ার্ড বয়, ৩য় এবং ৪র্থ শ্রেণী নার্স এমনকি ডাক্তারদের সাথে কিন্তু আমি প্রতি মাসে আলাদা করে এই আমাদের যে গ্যালারি আছে হাসপাতাল গ্যালারি ওদেরকে কিন্তু মোটিভেশন লেকচার নেওয়া হয়। আলাদা ওয়ার্ড ভিত্তিক। আলাদা ওয়ার্ড ডাক্তারদের যেহেতু কথা বলছেন আলাদা ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড ভিত্তিক তাদেরকে গ্যালারিতে নিয়ে এসে আলাদাভাবে কথা বলা হয়। তাদেরকে মোটিভেশন দেওয়া হয়। আমি তখন তাদেরকে এভাবে মোটিভেট করা হয়, এই রোগীটা যদি তোমার আত্মীয় হয়, তোমার বাবা হয়, তোমার মা হয়, তাহলে কেউ যদি তোমাদের সাথে যদি এরকম আচরণ করে, তোমার আত্মীয়ের সাথে, তোমার বাবা-মার সাথে, তোমাদের
ভাই বোনদের সাথে, তখন তোমাদের কেমন লাগবে? তখন মানে এভাবে বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। এখন কোনো একজন স্টাফ যদি আমার থেকে টাকা নেয় অন্যায়ভাবে, সেই দায় কিন্তু আপনি এড়িয়ে যেতে পারেন না জনাব তসলিম। তখন এরা যখন বলে যে মানে আমাদের এই বেতন, আমি তো এই বেতন তো হচ্ছে এটা সরকারিভাবে বেতন তোমাদেরকে দেওয়া হচ্ছে। প্রায় ১৭,০০০ টাকা তাদেরকে, একজন আউটসোর্সিং এর বেতন হচ্ছে প্রায় ১৭,০০০ টাকা। কিন্তু তোমাদেরকে তো মানে তোমরা যখন এখানে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে তোমরা এই বেতনটা পাবা। জি। এর বাইরে কোনো এক্সট্রা বেতন পাওয়ার তোমাদের কোনো সুযোগ নাই। এই বেতনে তোমাদেরকে এখানে কাজ করতে হবে। এখন এক্সট্রা বেতন দেওয়ার তোমাদের এখানে কোনো সুযোগ নেই। এটার মধ্যে দিয়ে তোমাদেরকে কাজ করে যেতে হবে এবং মানবিক সেবা দিয়ে যেতে হবে। ডাক্তার এবং নার্সের পরিমাণটা কিন্তু ৫০০ বেড়ে। এই দীর্ঘদিনের এই সমস্যা, আজকে দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা আসলে সমাধান হচ্ছে না কেন? কেন ৫০০ বেডের ডাক্তার এবং নার্স থাকবে? এখানে কি আমাদের দেশে কি ডাক্তার, নার্সের অভাব? না, আমাদের ডাক্তারের সংখ্যা অনেক। এখানে যদি আমরা যদি প্রফেসর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, কনসালটেন্ট, রোগীদের সেবা দেওয়ার জন্য যে পরিমাণ জনবল থাকা দরকার অথবা রাখা দরকার, আমরা অলরেডি মন্ত্রণালয়তে কথা বলেছি এবং চিঠি দিয়েছি। এখানে হয়তো আমরা কিছুদিনের ভিতরে অথবা আগামী মাসের ১ম দিকে ৩০০ থেকে ৪০০ নার্স আমরা হয়তো আগামী মাসে পাবো। নতুন যে নার্সগুলো বের হচ্ছে, যে প্ল্যানটা করা হয়েছে ডিজিএনএম অফিসে, আমরা ৩০০-৪০০ নার্স কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে ডাক্তার আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা যদি সঠিকভাবে ডিউটি করি, আমার মনে হয় আমাদের সমস্যা হওয়ার কথা না। শুধু আমাদের যে ৪র্থ শ্রেণীর স্টাফ একটু কম আছে। পুরো বাংলাদেশে তো সংস্কার চলতেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ কি এখন সংস্কার করা। আপনার নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সংস্কার এখন চলতেছে কিনা? আসলে বিভিন্ন কথা তো চলে আসে, বিভিন্ন অভিযোগ আছে, বিভিন্ন সমালোচনা আছে। সবকিছুকে এখন প্রতিটা অর্গান আপনি সংস্কার করছেন কিনা জনাব তসলিম উদ্দিন? হ্যাঁ, এখানে রোগীদের স্বার্থের জন্য, রোগীদের সেবা দেওয়ার জন্য আমরা এখন যে কাজগুলো করে যাচ্ছি, একটা হচ্ছে রোগীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দালালদের মাধ্যমে ওই এ ব এ ভোগান্তির শিকার হয় এবং দালালদের দূরত্ব কমানোর জন্য আমরা র্যাবের মাধ্যমে, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে অনেকগুলো দালাল কিন্তু আমরা ধরেছি এবং এগুলো কোর্টে চালান দেওয়া হয়েছে, বিভিন্নভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ইয়া। আরেকটা হচ্ছে এই আমার হাসপাতালে যে ইনভেস্টিগেশন গুলা হয়, এই ইনভেস্টিগেশন গুলো যেন বাইরে না যায়। বাইরে যেন